আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী 2032 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $20,000 কোটি করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে সীমান্ত পারে সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করেছেন। ভারতে বৈদ্যুতিন রপ্তানির পরিমাণ 2025 সালের রেকর্ড $4,700 কোটি পৌঁছেছে। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। আজ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। নতুন দিল্লির কর্তব্য পথে 77তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সাক্ষী থাকার জন্য প্রায় 10,000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। খেলো ইন্ডিয়া শীতকালীন প্রতিযোগিতা আজ লে লাদাখে শুরু হচ্ছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী 2032 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $20,000 কোটি করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিরক্ষা, মহাকাশ, শক্তি, সুপার কম্পিউটিং ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে পরিকাঠামোগত একটি চুক্তি সম্পাদন করতে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছেপত্র স্বাক্ষরিত হয়। মহাকাশ পরিকাঠামোর উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, গুজরাতের ধোলেরায় বিশেষ বিনিয়োগ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ইউএইর অংশগ্রহণ এবং ভারতের এইচপিসিএল ও ইউএইর অ্যাডক গ্যাস সংস্থার মধ্যে কেনাবেচা সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর করে দুটি দেশ। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী এদেশে একটি সুপার কম্পিউটিং ক্লাস্টার গড়ে তুলতে সম্মত হয়েছে। বিক্রম মিশ্রি আরও বলেন, উভয় নেতা সীমান্ত পারে সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা করে এর তীব্র নিন্দা করেছেন। The two leaders also had the opportunity to exchange views in detail on regional developments in West Asia, and they expressed support for all efforts in promoting peace, security, stability and prosperity in the region. They unequivocally condemned cross-border terrorism and for the perpetrators, supporters and financiers of all acts of terrorism to be brought to justice. মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড $14.5 লক্ষ কোটি বিনিয়োগের জন্য সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। এই পরিমাণ 2025 সালের দাভোস সম্মেলনে রাজ্যে সংগৃহীত মোট বিনিয়োগের প্রায় সমান। যে 19টি মৌ স্বাক্ষরিত হয়েছে তার উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে 15 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল সুইজারল্যান্ডের দাভোসে ওমানের উপপ্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ড সৈয়দ মোহাম্মদ আহমেদ আল সাকরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, পুনর্নবীকরণযোগ্য সৌরশক্তি কাজে লাগানোর ক্ষেত্রে ভারতের দক্ষতা, পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং আর্দ্র ও মরু অঞ্চলে শক্তি সংরক্ষণের বিষয়ে বৈঠকে তাদের মধ্যে মূলত আলোচনা হয়। ভারতে বৈদ্যুতিন রপ্তানির পরিমাণ 2025 সালের রেকর্ড $4,700 কোটি পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা পরিচালিত স্মার্টফোন রপ্তানি থেকে এসেছে $3,000 কোটি। 2015 সালের তুলনায় বৈদ্যুতিন সামগ্রী রপ্তানির পরিমাণ 11 গুণ বেড়েছে। যুবাদের মধ্যে দক্ষতা, এমএসএমই ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি এবং মহিলাদের অংশগ্রহণের ফলে 25 লক্ষ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলেও শ্রী বৈষ্ণব জানান। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। আজ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। দলের জাতীয় রিটার্নিং অফিসার ড কে লক্ষ্মণ গতকাল নতুন দিল্লিতে একথা জানিয়ে বলেন, এই পদে নির্বাচনের জন্য নীতিন নবীনের সমর্থনে 37 সেট মনোনয়ন জমা পড়ে। পরীক্ষার পর সবকটি বৈধ বলে বিবেচিত হয়েছেন। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আছেন জগৎ প্রকাশ নাড্ডা। তিনি, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি নতুন সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ করা যাবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আশা প্রকাশ করেছে। শুনানি পর্বে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত এসআইআর এর কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি বলেই তাদের দাবি। নির্বাচন কমিশনকে পাঠানো চলতি সপ্তাহের রিপোর্টে এসআইআর শুনানি নিয়ে ঘটে যাওয়া সমস্ত গণ্ডগোলের বিস্তারিত বিবরণ রয়েছে। এদিকে এই প্রক্রিয়ায় পরবর্তী ধাপে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ শুরু হচ্ছে বিশেষ পর্যবেক্ষণ।
দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন করতে এসআইআর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সিভি আনন্দ বোস মনে করেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এসআইআর পদ্ধতিতে যদি কোনো খামতি থেকে থাকে তাহলে তার দ্রুত সংশোধন করে নেওয়া উচিত। SIR is an essential and inevitable process to ensure free and fair election in the country. If there are loopholes in it and there are deficiencies in the conduct of it, that has to be rectified. That is a strict message given by the Supreme Court. The system has to be streamlined. Officers should be trained properly. They should realize the sensitivity of the situation and be nice to the people, whatever is the reason. উল্লেখ্য, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়া তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত কমিশনকে তাদের নির্দেশে বলেছে, তথ্যগত অসঙ্গতি থাকলে তার শুনানি স্বচ্ছতার সঙ্গেই করতে হবে। গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কমিশন আগামীকাল বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চলেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এই সম্মেলন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট 2026 চলবে শুক্রবার 23 তারিখ পর্যন্ত। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা, শক্তি ক্ষেত্রে আজকের ভারত। সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিরেক্টর ড তনুশ্রী সাহা দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লির কর্তব্য পথে ৭৭তম সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজে সাক্ষী থাকার জন্য প্রায় 10,000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ, স্টার্ট আপ, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সরকারি উদ্যোগে এদের অসামান্য অবদান রয়েছে। অতিথিদের তালিকায় রয়েছেন অ্যাথলেটিক প্যারা চ্যাম্পিয়ন, রূপান্তরকামী এবং পিএম স্মাইল প্রকল্পের অধীনে পুনর্বাসন পাওয়া ভিক্ষুক, জৈব চাষ করা কৃষক এবং অন্যান্যরা। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ উপলক্ষে বন্দে মাতরম কোস্টাল বা উপকূল সাইক্লোথন 2026-এর আয়োজন করতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আগামী 28শে জানুয়ারি নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই সাইক্লোথনের উদ্বোধন করবেন। এই বিশেষ সাইকেল র্যালি বা সাইক্লোথনের উদ্দেশ্য হল উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে তোলা। সুপ্রিম কোর্ট উৎসবের সময় বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শীর্ষ আদালতেও বলেছে, বিমানের ভাড়ার এরকম ওঠানামা চলতে থাকলে তারা হস্তক্ষেপ করতে বাধ্য হবে। 2 বিচারপতির বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানির সময় বিমান ভাড়ার এই অস্বাভাবিক বৃদ্ধিকে যাত্রীদের শোষণ হিসেবে অভিহিত করে কেন্দ্র ও ডিজিসিএকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। ইরানে চলতি বিক্ষোভ আন্দোলনের জেরে 4,029 জনের এ পর্যন্ত মৃত্যু হয়েছে, 26,000 জনকে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংস্থা জানিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই মৃত্যুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। স্পেনের দক্ষিণাঞ্চলে 2টি হাই স্পিড ট্রেনের সংঘর্ষে কমপক্ষে 40 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আদামুজ শহরের কাছে একটি হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। অন্তত 73 জন গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের করাচির এম জিন্নাহ রোডে গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 81 জন নিখোঁজ। 17 জানুয়ারি রাতে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড প্রায় 34 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এবছরে খেলো ইন্ডিয়া শীতকালীন প্রতিযোগিতা আজ লেহ লাদাখে শুরু হচ্ছে। প্রশিক্ষক এবং টেকনিক্যাল সহায়ক সহ 1000-এরও বেশি পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ এতে অংশ নেবেন। এবছরের নতুন আকর্ষণ হতে চলেছে অলিম্পিক ইভেন্ট ফিগার স্কেটিং। 472 জন প্রতিযোগী বরফের ওপর হওয়া 2টি খেলা স্কেটিং এবং হকিতে যোগ দেবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী 2032 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $20,000 কোটি করতে সম্মত হয়েছে। ভারতে বৈদ্যুতিন রপ্তানির পরিমাণ 2025 সালে রেকর্ড $4,700 কোটি পৌঁছেছে। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। নতুন দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সাক্ষী থাকার জন্য প্রায় 10,000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।